সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মোস্তফা সাহেবকে বাড়িতে আনা হয়েছে। সন্ধে 6টার মাঝেই তার দাফন শেষ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আত্মীয় স্বজনদের আসতেও একটু সময় লাগবে। নিস্তব্ধর বাবা ভাইও আসবে দূর থেকে। তাসফির চাচাদের পক্ষে তো আর এভাবে হঠাৎ করে চলে আসা সম্ভব নয়। তাসফি এতটা সময় ফুপিয়ে কেঁদে গিয়েছে। বাবা হারানোর যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই ভয়টাই হয়তো পেতেন মোস্তফা সাহেব। প্রথমে মা, এখন বাবা, আর কেই বা আছে তার? দাদি, চাচি, পিসি, এরা তো পরের মেয়ে। কমলা বেগম ছেলেকে খাটিয়ায় দেখে শক্ত হয়ে বসে আছেন। জানতেন তার এই ছেলেটা হয়তো আর বেশি দিন থাকবে না, তবে এত দ্রুত তার নিঃশ্বাস ফুরবে বোঝেনি বুড়ি। এমনি এক লগ্নেই নিজ স্বামীকে শায়িত করে রেখে এসেছিলেন কবরে, আর আজ তার ছেলে সে বুড়ি হয়ে গেল। অথচ খোদা কি তার হায়াত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে স্বামী সন্তান সবাই তার থেকে হারিয়ে যাচ্ছে, বরং তিনি রয়ে যাচ্ছেন। নিয়তি কেন এত নিষ্ঠুর খেলা খেলছে? তাকে তো সবার প্রথমে নিতে পারত, কিন্তু সবই যে মহান রাব্বুল আলামিনের বিধান, তা তো ঘণ্টাবার নয়। তাসফি এখন একজন এতিম মেয়ে, তা ভাবলেই যেন তার দম বন্ধ হয়ে আসছে। এতিম? হ্যাঁ, সে এখন এতিম। এই ট্যাগটাই তার গায়ে জুড়ে গিয়েছে। কেন বাবা, কেন আমায় এভাবে পর করে গেলে? এই কঠিন দুনিয়ার সবকিছুর সঙ্গে এখন তোমার ছোট্ট তাসফি কি করে যুদ্ধ করবে বলো? বাবার প্রতি তীব্র অভিমান গ্রাস করে নিল তাকে। মৃত মানুষের প্রতি বা অভিমান করি কে লাভ? এখন আর বাবার হাতে লেখা চিরকুটগুলো আর কখনো সে ক্ষণে ক্ষণে পাবে না। কেউ আর তার মাথায় হাত বুলিয়ে দেবে না, জিজ্ঞেস করবে না, মামুনি তুমি কি ও বাড়িতে ভালো আছো? কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ যত্ন করে মুখে ভাত তুলে খাইয়ে দেবে না। ইস, প্রিয়জন হারানোর এ কেমন যন্ত্রণা! আল্লাহ কি পারতো না তার বাবাকে আর একটুখানি তার সঙ্গে পথ পাড়ি দেওয়ার সঙ্গী করতে? আনিয়া বেগম, আয়েশা, চাচি, শ্বশুর, কারো কথা তার আর এখন ভালো লাগছে না। কারো সান্ত্বনার বাণী শুনতে ইচ্ছে হচ্ছে না। যার হারাই সেই তো বোঝে তার বেদনা, অন্য কেউ তো তা উপলব্ধি করতে পারে না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে তাসফি শক্ত লোচনে উঠে দাঁড়ালো, নিজের ঘরের দিকে দৌড় দিল। বাবার মুখখানি শেষ দেখাটাও আর দেখল না সে। দেখে কি হবে? যন্ত্রণা যে বাড়বে বই কমবে না, বুকের ক্ষত আরও তাজা হবে। তার বাবার ছবি তার হৃদয়ে খুব সুন্দর করে আর্ট করা, তা যে সে কখনো ভুলবে না। নিস্তব্ধ, পারছে না সে তার কথা রাখতে। চাইলেও পারছে না সে তাসফির মাথায় হাত বুলিয়ে দিতে, তার হাতটা একটু শক্ত করে ধরে আশ্বাস দিতে। কেন পারছে না সে? কোথাও যেন একটা তীব্র বাধা, ক্ষীণ অপরাধবোধ। কি করবে সে? কে এই হৃদয়হীনতা থেকে তাকে মুক্তি দেবে? তার হৃদয়ের এই অদৃশ্য চাওয়া পাওয়া পথকে কেউ কি সুগম করে দিতে পারবে? কে আছে এমন? তখন মাঝরাত, নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের হঠকারিতা, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সে দূর করতে চায়। সে কোনো উপায়, কিন্তু কি করে? কি সেই উপায়? কি এমন আছে যা এক নিমিষেই মানুষের মনের সকল দুঃখ, বেদনা, দ্বিধা, দ্বন্দ্ব দূর করে মনে প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলো যেন কেমন অস্পষ্ট। না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না। তার পা চলছে না, কেমন থরথর করে কাঁপছে। তাসফির করুণ আর্তনাদ তার হৃদয় ছিদ্র করে দিতে চাচ্ছে। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে, বিরাট বড় অন্যায় করেছে সে। তার স্ত্রীর সঙ্গে সে অন্যায় করেছে। তার অর্ধাঙ্গিনীকে কোনো কারণ ব্যতীত কষ্টে জর্জরিত করেছে সে। তাই তো এই শূন্য পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় আপনজন হওয়া সত্ত্বেও সে তার অর্ধাঙ্গিনী প্রিয় হতে পারেনি, তার ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারেনি। আজ মিছে আশ্বাসটুকুও সে দিতে পারেনি। না, সে পারছে না। নিস্তব্ধ রাস্তার পাশে সাই সাই করে বাঁধানো দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ল। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। নিস্তব্ধ চমকে উঠল, তার গা শিউরে উঠল। রাত তখন প্রায় 1টা। এই মাঝরাতে কে এখনো বাহিরে? তার মতো কি আরও এমন কেউ আছে নাকি যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে? আছে কোনো গভীর অপরাধবোধ কাঁধে নিয়ে? নিস্তব্ধ মাথা তুলে দেখল একজন জব্বা পরা মুখে দাড়িওয়ালা লোক তার সামনে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করল, যুবক, রাস্তায় কেন?
পোশাক আশাক তো বংশীয় পরিচয় দেয়, তবে রাস্তায় কি? নিস্তব্ধ কণ্ঠে বিষাদ ঠেলে বলল, আমার করার কৃতকর্ম আমায় এখন উস্কে দিচ্ছে। যা করতে চেয়েছিলাম তা চেয়েও করতে পারছি না। তাকে ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা পালন করতে পারছি না। লোকটা মুচকি হেসে বলল। বিয়ে করেছো? নিস্তব্ধ মাথা নাড়ালো। কোনো কিছু নিয়ে হতাশ, তাই না? নিস্তব্ধ আবারও দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর লোকটা জিজ্ঞেস করলো, তোমার পেশা কি? নিস্তব্ধ নিস্পৃহ স্বরে জবাব দিল। ডাক্তার। লোকটা এবারে আগের থেকে দ্বিগুণ হেসে বলল, মুসলিম, রাইট? 5 ওয়াক্ত নামাজ পড়ো তো যুবক? নিস্তব্ধ মাথা নিচু করে নিল, কারণ সে তো নামাজ পড়লেও তার পক্ষে 5 ওয়াক্ত পড়া হয়ে ওঠে না। লোকটা বলল, শোনো হে যুবক, তুমি যে কোনো কিছু নিয়েই চিন্তিত, হতাশগ্রস্ত থাকো না কেন, মহান রবের ধর্মীয় ইবাদত সবচাইতে বেশি কার্যকারী। রবের ইবাদতের দ্বারাই তুমি খুব দ্রুতই সেই দুশ্চিন্তা হতাশতা থেকে মুক্তি পাবে। তোমার চলার পথ সহজ হবে। তিনি আমাদের সৃষ্টি করেছেন। মহান রবের কাছে তুমি মন থেকে যা চাইবে এবং সেই অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই তুমি সফল হবে। তুমি যতই হতাশগ্রস্ত হও না কেন, কখনো ধৈর্য হারাবে না। ধর্মীয় তিলাওয়াত, ধৈর্য, সকল ফরজ কাজ আমাদের রবের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের পাহাড় সমান দুঃখও তিনি চাইলে এক নিমিষে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু তুমি যদি তার সাথে সংযোগ বন্ধ করে দাও, তবে তুমি পথ খুঁজে পাবে কেমনে করে? তিনি তো আমাদেরকে উত্তম পথ প্রদর্শনকারী। তিনি চাইলে এই আসমানও ধসে পড়তে পারে। তোমার ধর্মীয় পাঠ তুমি করো, জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, মনের গহীন থেকে রবকে ডাকো। তোমার অশান্ত মন শীতলতায় ছেয়ে যাবে। তিনিই তো উত্তম পরিকল্পনাকারী। আর বিবাহ যেহেতু করেছো, নিশ্চিত স্ত্রী নিয়ে হতাশ। শোনো যুবক, একজন স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গ। তাদের কখনো অসম্মান করো না। তারা ভুল করলে বোঝানো সকল পুরুষের দায়িত্ব। স্ত্রীর প্রতি সকল দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। তোমার জীবনে তার গুরুত্বপূর্ণ অপরিসীম। তোমার সেটা বুঝতে হবে। স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখা তোমার কর্তব্য। তাকে কখনো ছোট করো না। এমন কোনো কাজ করো না যাতে সে কষ্ট পায়। তোমার প্রতি তার হাজারো অভিযোগ জমা হয়। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মাঝে বন্ধনকে মজবুত করে। একজন নারী তার যত্নের দ্বারা তার প্রিয় পুরুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে, একজন আদর্শ স্ত্রী তার জীবন বদলে দিতে পারে। তোমার স্ত্রী জানমালে খবর রাখা তোমার একান্ত দায়িত্ব। তাদের কখনো হেলা করো না। মুখে না চাইলেও চক্ষুর সামনে তাদের কখনো হেই করো না যুবক। লোকটা চলে গেল। নিস্তব্ধ তার সমস্ত কথার ভাঁজে যেন নিজেকে খুঁজে পেল। কেন সে হতাশা নিয়ে বসে আছে? কেন তার মাঝে জড়তা কাজ করবে? কেন করবে? তাসফির প্রতি তো তার দায়িত্ব আছে, সে চাইলেই তো পালন করতে পারে। তবে কেন তার মধ্যে হীনমন্যতা কাজ করবে? সে যে এতগুলো দিন তাসফিকে দুচ্ছাই করে কষ্ট দিল, তাতে কি তাসফির কাছে ক্ষমা চাইলে তাকে সে মাফ করবে? কেন করবে না? তাকে করতেই হবে। মেয়েটাকে সে চায়, ভীষণ করে চায়। সে তার কাজের জন্য লজ্জিত। মেয়েটার সাথে সে ভীষণ অন্যায় করেছে। সে চায় তার ভুলগুলোকে শুধরে নিতে। তাসফি না চাইলেও জোর করে আটকে রাখবে সেই অধিকার তার আছে। বহু আগেই তা সে অর্জন করেছে। নিস্তব্ধ ডাকে সাড়া না দিতে চাইলেও তাসফির সাড়া দিতে হবে। স্ত্রী হিসেবে এটা তাসফির যেমন কর্তব্য, স্বামী হিসেবে নিস্তব্ধর এটা অধিকার। নিস্তব্ধ বাড়ি ফিরে অজু করে জায়নামাজে বসে পড়ল। নামাজ শেষে দুহাত তুলে রবের কাছে মোনাজাতে লিপ্ত হলো, যেখানে তার তো একমাত্র চাওয়াই ছিল তার একমাত্র স্ত্রীকে নিজের করে পাওয়া। সব ভুল বোঝাবুঝি সূত্রে চাই সে তাকে নিজের করে পেতে, সব ইগোকে দূরে ঠেলে তাকে আপন করে পেতে। দোয়া শেষে নিস্তব্ধ ব্যালকনিতে এসে বসল। তার মনটা হালকা হয়ে গেছে। সকল হতাশাহীনমন্যতা কেটে সেখানে প্রফুল্লতার বীজ বপন করেছে। নিস্তব্ধ ওই দূর আকাশের দিকে তাকালো। কেমন করে চাঁদ মামা উকি দিচ্ছে।
তার অন্ধকার আকাশের ধূসর রংধনু কেমন রঙিন হতে শুরু করেছে। কি আশ্চর্য! নিস্তব্ধর মুখে ফুটে উঠল প্রফুল্লতার হাসি। নিস্তব্ধ রাত, তাসফির চোখের ঘুমেরা পালিয়েছে দূর অজানায়। এই তো পরশু দুপুরেই বাবা তার মাথায় আদরে হাত বুলিয়ে দিচ্ছিল, আর আজ তার দেখা সুস্থ সবল বাবা ওই মাটির গহ্বরে সজ্জায়িত। মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য পরিণতি। আমরা সকলেই জানি প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবুও অতি কাছের প্রিয়জনের এই পরিণতি আমরা মেনে নিতে পারি না। মানুষটার হাজারো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে, গলা চেপে ধরা দমবন্ধ অনুভূতি। প্রথমে ঘাগুলো তাজা থাকলেও ধীরে ধীরে তা মলিন হতে শুরু করে। এটাই প্রকৃতির নিয়ম। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। এই যে আজ তাসফি বাবার জন্য হেঁচকি তুলে কাঁদছে, সপ্তাহখানেক পর হয়তো আর এই কান্নাটা দীর্ঘস্থায়ী হবে না। হয়তো বুকের মাঝে জমানো ক্ষতগুলো শুধুমাত্র ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বের হবে। কখনো বা নিস্তব্ধ রাতের আধারে অথবা ক্লান্ত দুপুরে তার স্মৃতিগুলো মনে পড়ে হৃদয়ে যন্ত্রণা দেবে, ভীষণ পীড়া দেবে অনুভূতিতে। আবার কোনো হাসি মজার ছলে হয়তো নিমিষে তা দূর হয়ে যাবে, ভুলে যাবে সেই ক্ষণ। এই তো জীবন। কারো জন্য কারো বর্তমান থেমে থাকেনি, থাকে না, থাকবেও না। এটাই নিষ্ঠুর সত্য। তাসফি ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওই দূর অজানায় আকাশের বুকে। আকাশে আজ পরিপূর্ণ চাঁদ, পূর্ণিমা হবে বোধহয়। তাসফির কাছে আজ রাতটা যদি ওই আকাশের মতো চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে রইত, খুব কি ক্ষতি হতো তাতে? যে বাবা তাকে কোলে পিঠে মানুষ করো, যার সঙ্গে হাজারো অভিমান, সে আজ তার পাশে নেই। ওই ব্যক্তি চাইলেই আর তাকে ফোন করে শত অভিযোগ সাজাতে পারবে না। কলেজে কেউ বদনাম করলে নালিশ জানাতে পারবে না। তাসফি ব্যালকনি থেকে এগিয়ে এলো রুমের মাঝে থাকা ওয়ার্ড্রবের কাছে। সবার উপরের ড্রয়ার খুলল সে ড্রয়ার ভর্তি হাজারো চিঠি, লেখা তার বাবার হাতের গুটি গুটি অক্ষরে। তাসফি ছুঁয়ে দেখলো তা সবগুলোই হাত বোলানো। তার বাবার লেখা প্রত্যেকটা চিঠি সে সযত্নে রেখে দিয়েছে। এগুলো পড়েই এখন সে বাবার সঙ্গে গল্পে মশগুল হবে, বাবার সঙ্গে অভিমান করবে। দুঃখের সাগরে জর্জরিত হবার চেয়ে এটাই উত্তম পন্থা নয় কি? তার বাবা তো সবসময় এটাই শেখাতেন, মাগো কখনো কোনো ব্যথায় দুঃখে জর্জরিত হবে না, বেছে নিতে চেষ্টা করবে কোনো উত্তম পন্থা। যেমন আঘাত পেলে বা কোথাও কেটে গেলে বসে বসে কান্না না করে সেই স্থানে ঔষধ লাগিয়ে তা সেরে তোলার চেষ্টা করবে। এটাই তো বিপরীত উত্তম পন্থা। কান্না করলে চোখের পানি নষ্ট হতো, চোখে জ্বালা করতো, ব্যথা স্থানে আরও ব্যথা হতো, কিন্তু ঔষধের ইফেক্টে সেই ক্ষত দ্রুত সারবে। তেমনিভাবে সব কিছুরই না কিছু বিপরীত উত্তম পন্থা আছে। মানব জীবনে যে কোনো বিপদে দুঃখে সেগুলোই খুঁজে বের করে কাজে লাগাতে চেষ্টা করবে, তবেই তো জীবনে সফল হবে। বাবার স্মৃতি মনে করে তার সেই মুচকি হাসত। এই তো বিপরীত পন্থা কাজে লাগিয়ে তার মুখে হাসি ফুটেছে। ক্ষতি কি তাতে? তাসফি একখানা চিঠি উঠিয়ে নিল, তাতে গুটি গুটি অক্ষরে লেখা, আমার অভিমানের রাজকন্যা। সে কি জানে তার চিন্তায় বাবা আজ দুপুরে খাবার খায়নি? সে যদি চায় তার বাবা সুস্থ থাকুক, তবে এক ছুটে তার প্রিয় বাবার কোলে ঝাঁপিয়ে পড়ুক। এতে তার অভুক্ত বাবা। তাসফির মনে পড়ে সেই দিনটির কথা। আসলেই সে সেদিন চিঠি পড়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই তার ইমোশন। বাবাকে সে এতটুকু খারাপ দেখতেই পারে না, আর তার বাবাও তার অভিমানের ঢাল হিসেবে তার এই ইমোশনকে কাজে লাগাতো। তাই তো সে বাবার সঙ্গে অভিমান করে টিকতে পারত না। সে খুব করে চেষ্টা করতো বাবা যেন তার অভিমান না বোঝে, কিন্তু ঠিকই বাবা কি করে যেন বুঝে যেতেন। এটাই তাহলে বাবার অতিরিক্ত ভালোবাসা অন্যদের থেকে। অন্যরা যা খালি চোখে দেখতে পায় না, বাবা মা তার সন্তানের মাঝে সেই অদৃশ্য সত্তাগুলোকেই উপলব্ধি করতে পারে। তাসফি পুনরায় সযত্নে চিঠিখানা ভাঁজ করে রাখলো, আরেকটা চিঠি তুলে নিল। আমার প্রজাপতি রাজকন্যা। সে কি জানে তার বাবাও কিন্তু তার উপর ভীষণ অভিমান করেছে? সে সবসময় প্রজাপতির ন্যায় আকাশে উড়ে বেড়ায়, ঠিক আছে, কিন্তু তার কিন্তু মোটেও ঠিক নয় অন্যের সন্তানের সঙ্গে হাঙ্গামা করা। সে কি চায় আজকের মতো প্রতিদিন তার বাবা প্রিন্সিপালের কাছে অপমানিত হোক? এতে আপনার অভিমানী বাবা। তাসফি আনমনে মুচকি হাসল। এই যে বাবা মেয়ের অভিমান হলে তাদের সম্পর্ক তুমি থেকে আপনিতে চলে যায়, এটাই তো মধুর অস্পর্শ অনুভূতি। সেবার তাকে কলেজের কিছু ছোড়া র্যাগিং দিতে চেয়েছিল, কিন্তু তাসফি তো অতটা ভদ্র মেয়ে নয়, তাই তো তাদের সঙ্গে হাঙ্গামা করেছিল।
সে কথা প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছেছিল। চিঠি পাওয়ার পর তাসফি ফিরতি চিঠি লিখেছিল। আমার অভিমানী বাবা, সে কি জানে না তার রাজকন্যা অন্যায় ভুল মেনে নিতে পারে না? সে কি জানে না তার রাজকন্যা প্রতিবাদ করতে ভালোবাসে? সে সবসময় উঠতেই ভালোবাসে, তবে কেন তার এই আবেগের তার প্রস্তাব অকৃতজ্ঞ ঘোষণা করা হলো? ইতি, আপনার প্রজাপতি রাজকন্যা। তাসফি সেই চিঠিটাও সযত্নে ভাঁজ করে রাখলো। প্রত্যেক চিঠির আলাদা আলাদা সম্বোধন। এটাই তো চিঠির মজা। তাসফি আরেকখানা চিঠি তুলে নিল, তবে বোঝা যাচ্ছে এটা তাসফির আগে পড়ে রাখা কোনো চিঠি নয়। চিঠির ভাঁজখানাও নতুন, তারিখ লেখা পরশুর আগের রাতের। তার মানে এটা বাবার মৃত্যুর একদিন আগে সে লিখে গিয়েছে। কি এমন লেখা তাতে? তাসফির চিঠি পুরো ভাঁজ খুলল। এটা কোনো খুদে চিঠি নয়, বিরাট বড় লেখা চিরকুট। তাসফি তো হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার বাবার শেষ চিঠিটা বরং গভীর যত্ন নিয়ে পড়া যাক তবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টার কাছাকাছি কোনো ঘরে। তাসফির ব্যালকনির দরজা খোলা। ব্যালকনির সঙ্গে মেশালো শিমুল গাছ, সেখানেই দেখা যাচ্ছে এক আবছা অবয়বের। এতক্ষণে রমণীর বাবার চিঠি পড়ার ফাঁকে ফাঁকে মুচকে হাসি সে তার হৃদয় অন্তঃস্থল থেকে অনুভব করছিল। এটাই তো সে চায়। যাক, রমণী তাহলে তার বাবার স্মৃতি আঁকড়ে থাকতে পারবে। পুরুষটি বিড়বিড় করে উচ্চারণ করে গভীর অনুভূতি মিশ্রিত একটি বাক্য। ছোট্ট বাক্য, তবে তাতে অনুভূতি মিশ্রিত হাজারো। সব ধ্বংস হোক, তবে রমণীর মুখের হাসিটুকু বিলীন না হোক। আমার ভীষণ প্রিয় একমাত্র চাঞ্চল্য হরিণী, কথাগুলো তোমায় আজ ভীষণ করে বলতে ইচ্ছে হচ্ছে, তবে তোমার মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারছি না মামনি। আমার পক্ষে সেই সাহস জোগানো সম্ভব নয়। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা এমন জটিল পন্থার চেয়ে এই পন্থাটাই কি সহজ নয়? তাই তো এই পন্থা বেছে নেওয়া। আজ কোনো অভিমানের তাড়িপে এই চিরকুট নয় কোনো অভিযোগের তাড়না। তাই তো তুমি সমদনটুকু আজ চিরস্থায়ী। কথাগুলো বলা যে তোমায় আমার ভীষণ প্রয়োজন বলে মনে হলো। হয়তো আজ না লিখলে আর কোনোদিন বলার সুযোগও পাবো না। সময় ঘনিয়ে আসছে যে যার যার শরীরের অবস্থা সে নিজে ঠিকই ঠাওর করতে পারে। প্রিয় মামনি, তুমি যখন চিরকুটটি পড়বে হয়তো আমি আর তোমাদের মাঝে থাকবো না। তুমি হয়তো তখন আমায় আর খুঁজে পাবে না, আমায় স্পর্শ করতে চাইলেও পারবে না। আমি জানি এই ড্রয়ারের দীর্ঘ চিরকুটের ভাঁজ থেকে তুমি কখনো না কখনো অবশ্যই তা খুঁজে পাবে। জানি তখন তোমার মনে তখন হাজারো অভিমান অভিযোগ আমার প্রতি জমা হবে। আজ আমি তোমার সেই অভিমানটুকু ভাঙাবো না। আমি চাইবো এই অভিমানের অস্তিত্বটুকু তুমি আজন্ম কাল নিজের মাঝে জমা রাখবে, আর আমায় অবশেষে সময়ে স্মরণ রাখবে। কখনো দীর্ঘশ্বাসের বেড়া জালে আমায় তুমি স্মরণ করবে। আমি তোমার অভিমান হয়ে জমা হব তোমার ছোট্ট হৃদয় কুটিরে। আজ আমি তোমার অভিমান ভাঙাবো না, বলবো তোমার বাস্তবতাটুকু মেনে নিতে, জীবনে হাসি খুশি জীবনযাপন করতে, ধৈর্য ধরে জীবনের বাকিটা পথ তোমার প্রিয়জনের সাথে পাড়ি দিতে। তুমি যতক্ষণে চিরকুটটা পড়বে ততক্ষণে জেনে থাকবে আমার মরণ ব্যাধি রোগের কথা। আসলে এটা হওয়ারই ছিল। আমিও চাইতাম তোমার মায়ের নিকট যেন আমি খুব দ্রুত যাওয়ার সুযোগ পাই। রব আমার সেই আশা পূর্ণ করছে। তিক্ত ঔষধ পান করার বেড়াজাল থেকে মুক্ত থেকে দ্রুতই পরলোক গমন করা কি সহজ পন্থা নয় বলো? দুনিয়াতে বেঁচে থাকার জন্য কি আর বা আছে? একটা মাত্র তুমি ছাড়া। মানুষ যে কিসের তাগিদে এতটা জনম অথবা অমর থাকার স্বাদ গ্রহণ করতে চায় কি জানে। আমি তো দুদিনের দুনিয়া হাঁপিয়ে উঠেছি। তবে অন্যান্য মানুষের এই অদ্ভুত ইচ্ছে পোষণের হেতু কি হতে পারে? কি এমন রঙিন চশমা তাদের পরনে যারা তা চাইলেও খুলতে পারে না? আমার একমাত্র আমানত তুমি মামনি। তোমায়ও আমি আজ একজন বিশ্বস্ত ব্যক্তির নিকট অর্পণ করে যাব। শেষ সময় চাইবো সেই জন্য তোমায় আমার অবর্তমানে ভীষণ দাপটের সঙ্গে আগলে রাখে। বিপদে তোমার সাহায্য করবে, ক্লান্ত দুপুরে তোমার কোলে মাথা রেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তোমার বৈরাগীতে সে তোমায় শাসন করবে, তোমায় বিগড়ে যেতে দেখলে সে তোমায় আদরে ধমকাবে, তোমার সুখের সময় সে তোমায় আদরে বিড়াল ছানার মতো কোলের ভাঁজে আগলে নেবে, দুঃখের সময় সে তোমার চোখে অশ্রু মুছে দেবে, তোমার হাত থেকে শক্ত করে ধরে রাখবে। তোমার সফলতার আগ মুহূর্তে তুমি যেন হেরে না যাও তোমায় আত্মবিশ্বাস যোগাবে। ভালোবাসার অসীম পরিণয়ে তোমায় প্রতি মুহূর্তে সে বিধ্বস্ত করবে, প্রেমের জোরারে তোমায় ভাসাবে। আমি চাই তুমি যেন তার প্রতি তার প্রাপ্য সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করো। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো তো মামনি? আমি জানি তুমি সব সময় বুঝতে পারবে, কারণ তোমার মনের প্রাণের ঘন্টা যে বেঁধে গিয়েছে সে তুমি যত অস্বীকার করো না কেন একদিন তার কাছে তুমি ঠিক হার মানবে। আমি দোয়া করি আমার মিষ্টি রাজকন্যা তার নিকট সব সময় হাসি খুশি থাকুক। তুমি আমার জন্য দোয়া করো মামনি, যেন উপরের বাকিটা পর জীবন তোমার মায়ের সাথে আমি অবলীলায় কাটাতে পারি। এতে তোমার জন্মদাতা পিতা। চিরকুট পড়া শেষে তাসফিতা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল।
যেই সংসারে ভালোবাসা নেই সেই সংসারে সে থাকবে কেন? সে আর চায় না ওই অহংকারী পুরুষের সান্নিধ্য পেতে। সে চায় না জোর করে কারোর সঙ্গে ঘর বাঁধতে। তাহলে এই চিরকুট রাখারই বা কি প্রয়োজন? এই চিরকুটে তার আর তার বাবার মাঝে ভালোবাসা, মান, অভিমানের সম্পর্কে লেখা নেই। রয়েছে অতীতের কিছু তিক্ত বাক্যালাপ, সঙ্গে সংসার সাজানোর আর্জি। কিন্তু আশফি তো তা চায় না। যতবার সে এই চিরকুটটি পড়বে কিছু অসহ্য অনুভূতি তাকে তাড়া করে বেড়াবে, অস্থিরতায় তোলপাড় করে তুলবে তার হৃদয়কে। কিন্তু তা তো সে চায় না। তাছাড়া সে চায় না তাদের বাবা মেয়ের চিরকুটে মিষ্টি কথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে অযাচিত কিছু কথা ফুটে থাকুক। তাসফি চিরকুটের টুকরোগুলো ব্যালকনিতে গিয়ে নিচে ফেলে দিয়ে রুমে এসে ওয়াশরুমে ঢুকল। আবছা অবয়বটি এগিয়ে এলো, খুব যত্ন করে চিরকুটের টুকরাগুলো একটি একটি করে তুলে নিল। কি করবে সে এগুলো দিয়ে? এই প্রত্যেকটা ছোট্ট খণ্ড সে নিজ হাতে জোড়া লাগাবে। হোক অস্পষ্ট, তবুও স্মৃতি তো থাকবে। কোনো একদিন দীর্ঘ বর্ষণের পরে হালকা মেঘরাশি সরে গিয়ে আকাশে সাতরঙা উজ্জ্বল রংধনু দেখা মিলবে। সেদিন সে এই চিরকুটখানা এই রমণীর হাতে তুলে দেবে। রমণী তখন আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলবে। সেদিন সে যত্ন করে তার চোখের অশ্রুকণাগুলোকে ঠিক মুছে দেবে, ঠিক মুছে দেবে। গম্ভীর এক সকাল। কাল শত গুঞ্জনের মাঝে আচ্ছাদিত তাসফিদের বাড়িটা আজ নিস্তব্ধ। গতকাল নিস্তব্ধর বন্ধুরা সবাই মোস্তফা সাহেবের মাটির পর বাড়ি ফিরে গিয়েছিল। আজ আবার সকাল সকাল এসে পড়েছে। মেয়েটাকে এখন একদমই একা রাখা যাবে না। তার মনের কন্ডিশন এখন ঠিক নেই। একা একা থাকলে আরো ডিপ্রেশনে চলে যাবে। যত দ্রুত সম্ভব ওসমান ভিলায় তাসফিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে যদি মেয়েটা একটু দমবন্ধকর অনুভূতি থেকে রেহাই পেতে পারে। তাছাড়া একটু গল্প গুজবের মাঝে থাকলে মনের ভার অনেকটাই হালকা হয়ে আসবে ওর। তাই তো সকাল সকাল সবাই চলে এসেছে। বন্ধুরা এসে দেখলো নিস্তব্ধ টিকিটাও নেই এখানে। কাল তো এখানে রেখে গিয়েছিল তাকে। তবে গেল কই? খোঁজ নিয়ে জানতে পারলো সে বাসায় নিজের রুমে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, এখন কি তার ঘুমানোর সময়? অতঃপর সিদ্ধান্ত হলো এখানে তারা সবাই থাকুক, সুজন যাক নিস্তব্ধকে নিয়ে আসতে। সুজন বের হয়ে যাচ্ছিল নিস্তব্ধকে বাড়ি থেকে আনতে। বেটা কিনা এমন একটা করুণ মুহূর্তে বাড়ি বসে বসে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোথায় বউকে একটু সান্ত্বনা দেবে তা না, ঘুমানো হচ্ছে বেলা 10টা পর্যন্ত। সুজন গেট দিয়ে বের হওয়ার সময় অপর পাশ হতে তখনই আশা ভেতরে ঢুকছিল। সুজনের অন্যমনস্ক থাকায় আশা ঠাস করে তার বুকের সাথে ধাক্কা খেল। সুজন বুকে হাত দিয়ে ব্যথাতুর শব্দ করল। তাকিয়ে আশার মুখখানা অবলোকন করতেই কণ্ঠে জগতের বিরক্তি ঝেড়ে বলল, এই যে মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? যখনই দেখা হয় আমায় ধাক্কা লাগিয়ে যাচ্ছ। সেদিন দাঁত ভাঙতে চাইলে আর আজ বুক ভাঙতে চাইলে। কবে না আমার শক্তপোক্ত হৃৎপিণ্ডটাই ভেঙে ফেলো। যে সাংঘাতিক মেয়ে তুমি, তোমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। আচ্ছা, তোমার কি ধাক্কা খাওয়ার ব্যামো আছে নাকি? এ তো মহারোগ। তাহলে আমার কাছে এসো, আমি তোমায় প্রেসক্রিপশন লিখে দেব। মাসখানেকের মাঝে তোমার এই রোগ সেরে যাবে, দেখে নিও। সুজনের অবলীলায় কথার তুবড়ি ফোটাতে দেখে আশা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর সেই বা কখন আজ ধাক্কা মারল? মানলাম সেদিন না হয় সে অন্যমনস্ক ছিল, বরং এই লোকটা ছিল কারো ধ্যানে। তাই তো আশা সরে যাওয়ার পরেও ঠিক তার দিকে এসে ধাক্কাটা মেরে দিল। আর এখন ঠিক তার ঘাড়েই দোষটা চাপিয়ে দিল। মহাবজ্জাত লোক তো। একই অঙ্গ, তার কত রং! ইয়া খোদা! আশা কিছুটা বিরক্তি নিয়ে বলল, কিন্তু এবারে ধাক্কাটা তো আপনিই দিলেন ভাইয়া। সুজন চোখ কপালে উঠিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবে না অসভ্য মেয়ে। এই সুজন কখনো বাঁকা পথে হাঁটে না, সে সব সময় সোজা ঘাটের মাঝি। আর কি বললে ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাইয়া? তুমি তো আমার ছাত্রী আর আমি তোমার স্যার। সম্মান দিয়ে কথা বলবে। এইভাবে চোখ মুখ কুচকে কথা বলো তুমি আমার সঙ্গে কি করে? আশা ভ্রু কুচকে বলল, স্যার তো আপনি কলেজের ভেতরে, বাইরে তো আর নন। ভাইয়া যেহেতু বলবো না, তবে কি চাচা রাখবো? সুজন দিল এক রাম ধমক। অসভ্য মেয়ে, আমার মতো এত হ্যান্ডসাম যুবককে তোমার কি চাচা মনে হয়? বেয়াদব মেয়ে। বিড়বিড় করতে করতে সুজন বেরিয়ে গেল। আশা ভেঙচি কাটল। ঝগড়ুটে লোক একটা, ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কোন কুক্ষণে যে এই লোককে ভালোবাসতে গেলাম কে জানে।
আশা এসে তাসফির পাশে বসে 10 মিনিট সান্ত্বনার বাণী দিতে না দিতেই তার চাচির ফোন, এক্ষুনি যেতে হবে। তার খুব খারাপ লাগছে, এমন একটা পরিবারে থাকে সে যে নিজের ইচ্ছে মোতাবেক বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বসে একটু তার দুঃখের সাথী হবে তারও উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে আশা আবার বেরিয়ে পড়ল বাড়ির পথে। সুজন নিস্তব্ধকে নিয়ে আসতে গেলেও সে আসেনি, বলল তার সময় হলে সে ঠিক যাবে। সুজন ভেবে পায় না এই ছেলের এসবের নাটকের মানে কি। সুজন এসে দেখল তাসফির রুমের মাঝে কেমন থমথমে ভাব, সকলের মুখে অন্ধকার। তাসফি বসে আছে খাটের ওপর, অনিমা বেগম, দাদু আর বাসন্তী বসে তাসফির শিয়রে, আর তার বন্ধুরা মেঝেতে। সুজন কিছু বুঝতে পারছে না, মনে হচ্ছে এখানে কোনো ভাইরাস ঢুকে পড়েছে, আর সকলের মুখে থমথমে রোগ সৃষ্টি হয়ে গিয়েছে। সুজনও সকলের মতো মেঝেতে বসে সৃজনকে খুঁচিয়ে বলল, কি হয়েছে? এইভাবে থমেরে আছিস কেন সবাই? সৃজন থেমে থেমে 2 মিনিট আগে তাসফির দেওয়া ঘোষণা সুজনকে বলে শোনালো, কিন্তু আমি তো আর ওসমান ভিলা যাচ্ছি না দাদু। ডক্টর নিস্তব্ধ ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা, যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে বলো? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকেই আজীবনকাল সংসার করে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল না। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে এই বিয়েটারও কি দরকার বলো? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো, কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দিবেন দাদু। তাসফির এই কয়েকটা বাক্যালাপে পুরো রুমে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। সবার মুখ ভাইরাসের আক্রমণে যেন পাংশুটে বর্ণ ধারণ করল। কিছুক্ষণ আগের ঘটনা, তাসফি ঘুমিয়েছিল রুমে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতঃপর তার চোখে ঘুম ধরা দিয়েছে প্রায় ভোরের দিকে। সকাল তখন 10টা বাজবে বোধ হয়। ব্যালকনির খোলা দরজা দিয়ে সূর্যের উজ্জ্বল রোশনি ক্রমাগতই উকি মারছে রমণীর রুম জুড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলছে সে। তার মাঝেই শ্বশুরবাড়ির লোকসহ নিস্তব্ধর বন্ধুগণ ছাপিয়ে পড়ল তার রুমে। দরজা খোলা পাওয়ায় ঢুকতে বেগ পেতে হয়নি তাদের। মন খারাপের মাঝেও তাদের সমস্ত হৈহুল্লোড় যেন শুধু তাসফির মুখের এক টুকরো হাসি ধরে রাখতেই। দিনের মতো উজ্জ্বল প্রাণবন্তই তো তাকে মানায়, এমন নিষ্পৃহ ক্লান্তিকর মুখশ্রীতে তো তাকে শোভা পায় না। বাসন্তী আর আরুষি এগিয়ে গেল খাটের দিকে, বাকিরা একে একে এসে দাঁড়ালো। আরশি তাসফির মাথায় টোকা মেরে বলল, এই তাসফি, ওঠ তো, সে কখন তোমাকে নেওয়ার জন্য আমরা এসে বসে আছি বাফু, আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক নয়। বাসন্তী বলল, হ্যাঁ তাই তো। এই তাসফি, ওর তো দেখ, সকাল সকাল আমরা সবাই তোর জন্য চলে এসেছি, আর তোরই কোনো পাত্তা নেই। তুই কিন্তু আমাদের এইভাবে অপমান করতে পারিস না। দাদু বলল, তোমার দিদিভাইকে কেন ডিস্টার্ব করছো? মেয়েটা অনেক রাতে ঘুমিয়েছে বোধ হয়, তোরা এই হাঙ্গামা করছিস। দিদিভাই যখন উঠবে তখন নিয়ে আসছে, সে তো আর পালিয়ে যাচ্ছে না কোথাও। তাসফি চোখ পিট পিট করে উঠে বসল, নাক টেনে ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে, সমস্যা নেই। বলো তোমরা কি বলছিলে দাদু? মাহিন বলল, কি ব্যাপার বলো তো তাসফি, নিস্তব্ধর মতো তুমিও ঠান্ডা বাঁধিয়ে ফেললে নাকি? তাসফি আবারও নাক টেনে বলল, আসলে ওই একটু ঠান্ডা লেগেছে বোধ হয়। তোমরা কোথায় যেন যাওয়ার কথা বলছিলে? বাসন্তী বলল, হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথাই বলছিলাম। তোকে সবাই মিলে ও বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন আঙ্কেলও নেই, এখানে থেকে আর কি হবে বল? দ্রুত ব্যাগ গুছিয়ে নে। না না, তোর গোছাতে দরকার নেই, আমি গুছিয়ে নিচ্ছি। অনিমা বেগম তাতে সায় দিলেন, হ্যাঁ, আজই বরং চলে এসো। এই পরিবেশটাও তোমার জন্য এখন অস্বস্তিকর। কিন্তু আমি তো আর ওসমান ভিলা যাচ্ছি না দাদু। ডক্টর নিস্তব্ধ ইয়াসাকে ডিভোর্স দিতে চাই আমি। অনেক তো হলো তাসের ঘর করা, এখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে বলো? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকেই আজীবনকাল সংসার করে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল না। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে এই বিয়েটার আর কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো, কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দিবেন দাদু। বাসন্তী ব্যাগ গোছানোর তাগিদে পা বাড়িয়েছিল কেবলই, কিন্তু তার সম্পূর্ণ করা হলো না। তাসফির উক্ত বাক্য ব্যয়ে হতভম্ব হয়ে পিছু ঘুরে চাইল সে। মাহিন, সৃজন ওরা দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ল ফ্লোরে।
বর্তমানে। সুজন সব গুণে আফসোসের স্বরে বলল, সর্বনাশ, ইগোওয়ালা বন্ধু তো দিশেহারা হয়ে যাবে। যে পাগলামি করলো সেদিন, এখন যদি শোনে ডিভোর্স দেবে তার বউ তাকে, নিস্তব্ধ বেটা কি যে রিয়াক্ট দেবে আমি তো তা জানার জন্য মশগুল হয়ে আছি। ইস, খবর আমায় আরেকটু আগে দিবি না? ক্লাইম্যাক্স সব খবরগুলো তোরা দেরিতে দিস কেন বলতো? সুজন ওদের মতো ফ্লোরে বসে থাকলো না, উঠে তাসফির দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী হয়ে শুধালো, বোন, তুমি কি সত্যি ওই নিস্তব্ধ বেটাকে ডিভোর্স দেবে ভেবে বলছো তো? তাসফি সুজনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আমি সত্যি আপনাদের বন্ধুকে ডিভোর্স দিব, আর এটাই ফাইনাল। কাল আমি অনেক ভেবেছি, ভাববেন না হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি। বাসন্তী তাসফির হাত চেপে ধরো। তাদের দুই ভাই বোনের কি একই পরিণতি হবে তাহলে? কাল বাদে পরশু তার ডিভোর্সের তারিখ, আর এখন কিনা তার ভাইটারও। কোথাও সমীকরণ মেলাতে তারা ভুল করে বসেনি তো? সুজন তাসফিকে বাহবা দিয়ে বলে উঠল, একদম ঠিক বলছো তুমি তাসফি, ওর মতো অপদার্থ বন্ধুকে ডিভোর্স দেওয়াই উচিত। শালার দ্বারা একটা কাজ যদি হয়। বিয়ের 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের একটা সুখবর শোনাতে পারলো না। আর কবে চাচা ডাক শুনতে পাবো আমরা বলো তো? বেটা 1 নম্বরে হারামি। আয়ানা চোখ গরম দিল সুজনকে, সঙ্গে সঙ্গে সুজন জিভে কামড় দিল। এই যে মিস্টেক, সিরিয়াস টাইমিংয়ে ও গুরুজনদের সামনে ভুল রিয়াকশন দিয়ে ফেলেছে সে। দাদু তাসফিকে এগিয়ে গেলেন, নিঃশব্দে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দিদিভাই তুমি শিওর তো নিস্তব্ধ দাদাভাইকে ডিভোর্স দিতে চাও? আর একবার ভেবে নিতে পারতে কিন্তু। তাসফি বলতে গেল, হ্যাঁ দাদু, আমি ভেবেই। না, কোনো ডিস্টার্ব হবে না। ও বুঝি কি এইটুকানি একটা মাইয়া সম্পর্কে, মানে ও বোঝে কি কোনো ডিভোর্স ও কাউকে দেবে না। বলার আগেই তাসফির দাদি কমলা বেগম লাঠি ভর দিয়ে এগিয়ে আসতে আসতে হুঙ্কার ছেড়ে বললেন। তাসফি বিরক্তি নিয়ে ভ্রু কুচকে দাদি দিকে চেয়ে বলল, তোমার যখন এতই সমস্যা, তাহলে আমার বদলে তুমিই গিয়ে সংসারটা করে আসো না বুড়ি। কমলা বেগম চোখ বড় বড় করে নিলেন। মাকে কয় কি? কমলা বেগম কিছু বলার আগেই অনিমা বেগম তাকে থামতে বলে শক্ত কণ্ঠে বললেন, তাসফি ঠিকই বলেছে। আমার মনে হয় এবার ওদের ডিভোর্সটা দেওয়া উচিত মামাইমা। আমার ছেলে অতি বার বেড়েছে, তার একটা শিক্ষা পাওয়া উচিত। তাসফির সঙ্গে সে যে ব্যবহারগুলো করেছে, তাসফি শক্ত মনের সবটা গিলে নিয়েছে। অন্য কেউ করে এতগুলো দিন থাকতো না ও বাড়িতে। তাছাড়া তাসফিও ঠিকই বলেছে, যে জন্য বিয়ে সাহেব বিয়েটা দিয়েছিল তার তো কিছুই হচ্ছে না, তাহলে বিয়েটা এগিয়ে নিয়েই বা লাভ কি? দাদু কিছু বলতে গেলে অনিমা বেগম তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন, বললেন, থামুন বাবা, আর কিছু শুনতে চাই না। তাসফি যা বলেছে তাই হবে। তাসফি এখানেই থাকবে, আর আপনার নাতিকে সব বলার দায়িত্ব আপনার। বিয়ের প্রস্তাবটা যেহেতু আপনি দিয়েছিলেন, ভাঙার প্রস্তাবটাও না হয় আপনিই দিন। অতঃপর অনিমা বেগম তাসফির মাথায় আদরে হাত বোলালেন। তাসফি তার কোমর জড়িয়ে ধরল। তিনি ফিস ফিস করে বলল, চিন্তা করো না আমার মিষ্টি মেয়ে, সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও তাই হবে, শুধু নিজেকে একটু শক্ত রাখো, বুঝলে? আসি আজ কেমন? আমার পাগল ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিও কেমন, আর তার হাড় মাংস এক করে ছাড়বে, বুঝলে? তাসফি ফুপিয়ে কেঁদে উঠল। অনিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে তাকে আদর করে বেরিয়ে গেলেন। তাসফিও রুমের বাইরে বেরিয়ে এলো, তার পিছু পিছু সবাই এলো। যার জন্য আশা সেই বাইরে যাচ্ছে, তাদের থেকে আর কি কাজ? সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দাদু ওসমান শেখ কিছুতেই নাতির কাছে ডিভোর্সের বিষয়টা তুলতে পারলেন না। আসলে তারই ভয় করছে নিস্তব্ধ কি রিয়াকশন দেবে, তাই ভেবেই তিনি কুল পাচ্ছেন না। এদিকে তার বৌমার সমানে চাপ দিয়ে যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে কথাটা বলতে। ওদিকে তাসফিও বারবার ফোন দিয়ে জানতে চাচ্ছে বলেছে কিনা। দ্রুত সে ডিভোর্স চায়, এই বাঁধন থেকে সে মুক্তি চায়। ভদ্রলোক পড়েছে গাড়া করে। ছেলেকে কথাটা জানালে ছেলেও তাসফিকেই সাপোর্ট দিয়েছে। ভেবেছিল ছেলেটা একটু বুঝবে, কিন্তু তিনি তো ভুলে গিয়েছিলেন সারাদিন ঝগড়া করলেও বৌমা আর ছেলে তার একই ধাঁচে। এখন কি করে তিনি কথাটা তুলবেন নিস্তব্ধর কানে? বাসন্তীর কাছে থেকে কিছু টিপস নিতে হবে। মেয়েটাও আছে দুঃখের সাগরে। কাল বাদে পরশুই তার ডিভোর্স। মাঝে কেটে গেছে আরও একটি দীর্ঘ দিন। আজ বাসন্তীর কোর্টে হাসিবের সঙ্গে ডিভোর্সের তারিখ। সঙ্গে রাস্কেলটাকে জেলের ভাত খাওয়াবে আজ সে। হালকা মন খারাপ ভাব কাজ করলেও মনের মাঝে আজ সে অদ্ভুত প্রফুল্লতা অনুভব করছে। সে এতদিনের টানাপোড়েন থেকে আজ সে মুক্ত হবে।
নিজের মতো করে বাঁচতে পারবে, এতেই যেন তার সুখ। কোর্টের বাইরে বাসন্তী হাসিবের দিকে ঘৃণা নিয়ে চাইল। হাসিব বাসন্তীকে প্রত্যেকবারের মতো মারতে তেড়ে আসতে সবাই তাকে ধরে আটকালো। নিলয় সাহেব তাকে শাসালো। বাসন্তী তাচ্ছিল্য হাসত, এই তো স্বামী আগের ফর্মে ফিরে এসেছে। কোথায় গেল কদিন আগে তার রুমে বসে পায়ে ধরে মাফ চাওয়া, ফিরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করা, সবই ছিল নাটক। হ্যাঁ, বাসন্তী ডিভোর্স ব্যাপারে সই করে হাসিবের দিকে থুথু ফেলে বেরিয়ে এলো, সাথে দিয়ে এলো বিশ্বজয়ের হাসি। বাবার ওই রাস্কেলটার নামে মানহানির মামলার সঙ্গে নারী নির্যাতনের মামলা দিয়েছে। এবার পচে মরুক ওই জেলখানায় তার প্রাক্তন স্বামী। হ্যাঁ, তার প্রাক্তন স্বামী। আজ থেকে সে মুক্ত, স্বাধীন সে সংসারের বেড়াজাল থেকে। বাসন্তী দু হাত মেলে খিলখিল করে হাসত। কি অদ্ভুত মানব জীবন! কারো ডিভোর্সে চিত্ত খুশি হচ্ছে তার, আবার কারো ডিভোর্সের কথা শুনে তার একই মন হালকা কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। সন্ধ্যাবেলায় ওসমান ভিলায় সবাই প্রফুল্ল চিত্তে ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছিল। তখনই বাসন্তীর ফোনে তাসফির ফোন এলো। বাসন্তী ইতস্তত করে ফোনটা তুলল। ফোন তুলতেই ওপাশ থেকে তাসফির ভাবলেশীন কণ্ঠ ভেসে এলো। তোমার ভাইকে জানিয়েছো আপা? এই রে, বাসন্তী এই ভয়টাই পেয়েছিল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই বলবে, এখনই বলবে, বলার জন্যই আমরা সবাই বসেছি। তাসফির কৌতুক করে বলল, বাবা, এইটুকু কথা বলতে তোমাদের সবাইকে নিয়ে বসতে হচ্ছে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বাসন্তীর কথা বলার ধরন দেখে নিস্তব্ধ ভ্রু কুচকে প্রশ্ন করল, আমতা করে? বাসন্তী ভাইয়ের দিকে তাকিয়ে বোকা হাসার চেষ্টা করল। নিস্তব্ধ ভ্রু কুচকেই তাকিয়েই রইল। ভাইয়ের এভাবে তাকানোতে বাসন্তীর আরো অস্বস্তি লাগলো। ওখান থেকে উঠে বারান্দায় গিয়ে আরো কিছু কথা বলে ফোন কেটে ড্রয়িং রুমে এলো সে। বাসন্তী ফোন কাটতেই তাসফির পাশে বসা আনিকা কৌতূহলী হয়ে বলল, দুলা ভাইকে কি সত্যি ডিভোর্সটা দিয়ে দিবি রে তাসফি? তাসফির ভাবলেশীন কণ্ঠে বলল, হ্যাঁ। আনিকা আগ্রহ নিয়ে বলল, কেন রে? সে তো দেখতে একদম মাশাআল্লাহ, কি ফিগার! ডিভোর্স কেন দিবি শুধু শুধু? আমি হলে তো সারাক্ষণ আঁচলে নিয়ে ঘুরতাম। তাসফি আনিকার কানে কানে ফিস ফিস করে বলে, ওই অহংকারী লোকটার উপরের ফর্সা চামড়ার ফিগারটাই শুধু সুন্দর, বুঝলি? ভিতরটা একদম পচা নারকেলের মতো দুর্গন্ধযুক্ত। ভুলেও ওই দিকে নজর দিস না, সাবধান। আনিকা ড্যাব ড্যাব করে তাসফির যাওয়ার পানে তাকিয়ে তার কথার সারাংশ বোঝার চেষ্টা করলো। তাসফি কথার আগা মাথা কিছুই তার বোধগম্য হলো না। বাসন্তী ডিভোর্সের কথা নিস্তব্ধকে বলবে বলে তাসফিকে আশ্বাস দিলেও দাদু আজও বলে উঠতে পারল না। দাদু হাঁসফাঁস করতে লাগলো। দুপাশ দিয়ে অনিমা বেগম, আয়শা আর বাসন্তী চেপে ধরায় সে আরও চুপসে যাচ্ছে। নিস্তব্ধ ভ্রু কুচকে শুধু ওদের একে অপরকে টানাটানি দেখছে। এদের ব্যাপার সেবার তার বোধগম্য হচ্ছে না। অতপর সে ওখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। বাসন্তী আফসোস করে বলল, যা, চলে গেল। কি দাদু, একটা কথা তাই তুমি বলতে পারছো না? বুড়ো হয়েছো কি বাতাসে? দাদু দাঁত কিরমির করে বলল, তো তোরাই তো বলতি, আমি কেন টানছিস? আয়শা আমতা আমতা করে বলল, কেন কেন আপা, কেন বলবে মা? তোমাকে বললাম, দায়িত্ব দিয়েছেন, অতএব তুমিই বলবে। দাদু বললেন, তো আমার যখন সুবিধা হবে তখন বলবো। দেখছিস না কেমন করে সবসময় ভ্রু দুখানা কুচকে থাকছে? এভাবে কখনো মনের কথা বলা যায় নাকি? দাদু হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরদিন নিস্তব্ধ কলেজে তার ক্লাস শেষে আশাকে করিডোরে একা পেয়ে গম্ভীর রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, এই তোর নাম জানো কি? হঠাৎ নিস্তব্ধর প্রশ্নে থতমত খেয়ে গেল আশা। মনে মনে ভয় পেল, নিস্তব্ধ স্যারের তার সঙ্গে কি কাজ? কোনো ভুল করে বসেনি তো আবার? এই যে আশা আমতা আমতা করে বলল, আশা স্যার, আশা, আশামণি। নিস্তব্ধ বোঝার ভঙ্গি করে বলল, আশা, রাইট? তোমার বান্ধবীর নামটা জানো কি? তাসফি, নাসফি? আশা কারেকশন করে দিয়ে বলল, তাসফি স্যার, তাসফি। নিস্তব্ধ মনে করার ভঙ্গিতে বলল, তাসফি, রাইট? ওর কি হয়েছে কিছু জানো? কদিন যাবো তোকে ক্লাসে দেখছি না যে? আশা মেকি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ ওই স্যার, তাসফির আমার বান্ধবী, ওর বাসায় একটু সমস্যা হয়েছে তো তাই আসতে পারছে না। কেন, কোনো দরকার কি স্যার? আমায় বলুন, আমি বলে দেব। নিস্তব্ধ কিছুটা অস্বস্তি বোধ করল। একজন ছাত্রীর সঙ্গে এভাবে কথা সে কখনো বলেনি। শুধুমাত্র তাসফির জন্য আজ বলতে হচ্ছে।
মেয়েটাকে হাজারটা কল দেওয়ার পরেও একটা কল রিসিভ করেনি। উল্টো এখন ওপাশের একজন মহিলার কণ্ঠের বাক্যগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তার নাম্বার এখন ব্লক লিস্টে। কি এমন হলো হঠাৎ করে? নিস্তব্ধ রাশভারী কণ্ঠে বলল, না আসলে বলতে পারো নোটগুলো ভালো বানাতো, লেখার স্টাইলে যথেষ্ট, তাই আর একটু কদিন ক্লাসে দেখতে পেলাম না, তাই তোমার জিজ্ঞেস করা। হোয়াট এভার, মনোযোগ দিয়ে স্টাডি করো, এইভাবে কলেজ বন্ধ দেওয়াটা মোটেও সমীচীন নয়। বলেই নিস্তব্ধ সরে পড়ল। হন হন করে হেঁটে চলে গেল। আশা আফসোস করে বলল, হায়, নিস্তব্ধ স্যার নিজ থেকে যেচে পড়ে তাসফির খোঁজ নিচ্ছে। ডাল মে কুছ কালা হে यार বান্ধবী, তু তো মত গয়া। আশা মুচকি হাসতে হাসতে ক্লাসে ঢুকলো। এই যে শোনো। মানসার হঠাৎ কণ্ঠ শুনে আশা ওর দিকে অবাক চোখে তাকিয়ে নিজের দিকে আঙুল তাক করে বলল, আমায় ডাকছো নাকি? মানসা আবারও বলল, হ্যাঁ তোমাকেই, এদিকে এসো। বাবা, এই মেয়ের আবার তাকে ডাকার প্রয়োজন পড়লো কেন? আশা মনে মনে মুখ বাঁকায়। আশা এগিয়ে আসতেই মানসা প্রশ্ন করে, তোমার সাথে ওই মেয়েটা কোথায় বলো তো? আসছে না কেন কদিন ধরে? আশা ভ্রু কুচকে বলল, মেয়েটা নয়, ও আমার বান্ধবী, আর ওকে দিয়ে তোমার কাজ কি? মানসা বিরক্তি স্বরে বলল, ওই একই হলো, আসছে না কেন শুধু সেটা বলো, কবে আসবে বলো তো? আশাও বিরক্তি নিয়ে বলল, ওর ভালো লাগছে না তাই আসছে না, তোমার জেনে কি কাজ বলো তো? বলেই সে চলে এলো। এই শয়তান গুরুকে সে ঠিক চেনে। তাসফির সমস্যার কথা শুনে তার মৃত বাবাকে নিয়ে কথা শোনাতেও ভুলবে না ওরা। আর হঠাৎ করেই সবাই শুধু আজ তাসফির খবর চাইছে কেন? অদ্ভুত। ওই মানসারা মানতাসা নিশ্চয়ই তার বান্ধবীর ক্ষতি করার জন্য ওত পেতে আছে, তাই তো খোঁজ জানতে চাওয়া। সে কিছু বোঝে না তাদের মতলব নাকি? খুব ভালো করে বুঝেছে। ভর দুপুরে মাহিন হন্তদন্ত হয়ে ছুটে এলো ওসমান ভিনায়। কলিং বেল চাপতেই কয়েক মিনিটের মাঝেই বাসন্তী দরজা খুলে দিল। মাহিন হড়বড় করে বলতে লাগলো, বাসন্তী প্লিজ আমার সঙ্গে আসুন, আপনাকে আমার ভীষণ প্রয়োজন, প্লিজ একটু আমার সঙ্গে আসুন, না করবেন না প্লিজ। আরে কিন্তু মাহিন তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। টেনে এনে তার বাইকের পেছনে বসানো। ঝড়ের গতিতে বাইকে স্টার্ট দিল সে। বাসন্তী পড়ে যাওয়ার ভয়ে হালকা ইতস্তত ভাব পাশ কাটিয়ে তার কাঁধে হাত রাখলো। তার বুকের ভেতর কেমন ধুকপুক শব্দ হচ্ছে। কি আশ্চর্য! এই অদ্ভুত অনুভূতি সে ঠাহর করেনি গত কয়েকটা বছর। তবে হঠাৎ নতুন করে তার মাঝেই অনুভূতির জন্ম নেওয়াটার মানেটা কি? বাসন্তী বিরক্তি নিয়ে প্রশ্ন করল, তুমি আমায় হঠাৎ এভাবে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আর কোথায় নিয়ে যাচ্ছ শুনি? মাহিন বাইক চালাতে চালাতে দুষ্টু হেসে বলল, ভয় পাবেন না বাসন্তী, আপনায় বিক্রি করে দেব না। বাসন্তী কপট রাগ দেখিয়ে বলল, ফালতু কথা ছাড়ো, কোথায় যাচ্ছ সেটা বলো আগে। আমাদের বাড়িতে। বাসন্তী চোখ বড় বড় করে বলল, কি এই অবস্থায় আমি কিনা তোমাদের বাড়িতে যাব? পাগল হয়েছো? আন্টি কি ভাববে? তাছাড়া হঠাৎ তোমাদের বাসায় বা কেন যাব? বাসন্তী বাড়ির যেই নর্মাল 3 পিস পরা ছিল তা শুদ্ধই মাহিন তাকে নিয়ে এসেছে। বাতাসে বাসন্তীর মাথায় পেঁচানো ওড়না আলগা হয়ে এসেছে। পাশ দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো উঠছে। দেখ দুষ্টু চুলগুচ্ছ কেমন ছুঁয়ে দিতে চেষ্টা করছে মাহিনের শরীর। সে মুচকি হাসল। তখনই বাসন্তী সামনে থেকে একটা গাড়িকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল, এই সাবধানে চালাও। মাহিন সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাসন্তী রাগে চোখে তাকিয়ে বলল, এই তুমি আমায় মেরে ফেলার ধান্দা করছো না তো? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো চোখ কোথায় রেখে গাড়ি চালাচ্ছ? এমন করলে নামিয়ে দাও আমায়, আমি রিক্সা করে যাব। মাহিন ফিসফিস করে বলল, আমি তো আপনার ধ্যানেই ছিলাম বাসন্তী। আপনার বাসন্তী রঙা গরনে এই হৃদয় হারিয়েছে যে বহু আগে। এতদিন আপনাকে না পাওয়ার বেদনা আমায় কুরে কুরে খেয়েছে। তবে এবারে আর তা হতে দেব না। আপনাকে নিজের করে তবেই ছাড়বো। উপরওয়ালা একবার যখন সুযোগ দিয়েছে তা হাতছাড়া করে কি করে বলুন তো? মাহিন আবার বাইকে স্টার্ট দিয়ে বলল, আসলে আপনাকে নিয়ে যাচ্ছি একটা কাজে, বুঝলেন তো? মায়ের সামনে আমি যা বলবো আপনি শুধু তাতে হ্যাঁ মেলাবেন, বুঝলেন? বুঝলাম, কিন্তু কেমন সাহায্য? মাহিন আবার বাইক থামালো। বাসন্তীকে ইশারা করলো নামতে। বাসন্তী বলল, কি হলো, আবার থামালে কেন? মাহিন বলল, এসে গেছি আমরা, নামুন বাসন্তী সুন্দরী, ভেতরে গিয়েই বুঝতে পারবেন, আসুন। মাহিনের এমন সম্বোধনে বাসন্তী কিছুটা লজ্জা পেল। যদিও লজ্জা পাওয়া তার একদমই উচিত নয়, তবু অবাধ্য মনটা উগরে দিতে তৎপর। ওপর তালার বারান্দা থেকে মাহিনের বোন পারুল চেঁচিয়ে উঠল, মা, ভাইয়া ভাবিকে নিয়ে এসে গিয়েছে। বাসন্তী ওর কথায় চমকে উঠল। কে ভাবি?
মাহিন পারুলকে চোখে ধমক দিল কে শুনে কার কথা। বাসন্তী আশেপাশে তাকালো। দোতলা বিশিষ্ট একটা বাড়ি, চারপাশে ইটের বাউন্ডারি দেওয়া, চারপাশে বিভিন্ন গাছগাছালির আস্তরণে আবৃত, একপাশে সবজি ক্ষেতও লক্ষ্য করা যাচ্ছে। বাসন্তী মাহিনের পিছু পিছু দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে বেয়ে। নিচের তলা ভাড়া দেওয়া বোধ হয় কয়েকজন মহিলা তো আর চোখে তাদের দিকে তাকিয়েছিল। তার এখন ভারী লজ্জা লাগছে। এভাবে কেউ বাসার কাপড় পরিহিত ভাবে অন্যের একটা অচেনা বাসায় চলে আসে, যতই সেটা ভাইয়ের বন্ধুর বাসা হোক না কেন। কলিং বেল দেওয়ার আগেই পারুল দরজা খুলে দিল, যেন সে এই অপেক্ষাতেই ছিল। বলল, ভাইয়া তুই বলেছিলি ভাবিকে আধা ঘন্টার মাঝে নিয়ে আসবি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে 25 মিনিটই পূর্ণ হলো না, তার আগেই চলে এলি। ভাবির বাসা যে এত কাছে, আমায় আগে জানাবি না? তাহলে তো আমি আরো আগেই তার সঙ্গে দেখা করতে চলে যেতাম। বেয়াদব একটা কিপটুস, আমি কি তোর হবু বউকে খেয়ে ফেলতাম নাকি? বোনের কথায় মাহিন বোকা হেসে মাথা চুলকালো। বোনকে মৃদু ধমক দিল। চুপ থাকো বুড়ি। বাসন্তী এদের কথোপকথনের মানে কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলতে যাবে, তার আর সুযোগটাও পেল না। পারুল উৎফুল্ল চিত্তে তার হাত ধরে টানতে টানতে ভেতরে একটা রুমে নিয়ে আসলো। বাসন্তীকে আসতে দেখে আবেদা বেগম উঠে বসলেন। ওদের পিছু পিছু মাহিনও এসে উপস্থিত হলো। এই যা আসল কথাটা তো আর বাসন্তীকে বলাই হলো না তার। এখন মা যদি উল্টাপাল্টা বলে ফেলে তাহলে তো কেলেঙ্কারি। আবেদা বেগম বাসন্তীকে কাছে ডেকে নিজের পাশে বসানো। বাসন্তীর মাথায় আদুরে হাত বুলিয়ে মাহিনকে শাসিয়ে বলল, দেখেছো কাণ্ড আমার ছেলের? তোমাকে কেমন হুলুস তুলুস করে নিয়ে আসলো। আমি শুধু বললাম তোর পছন্দ যেহেতু আছে আমার ছবি দেখা আর ফোনে কথা বলিয়ে দে, তাহলেই হবে। ও বলল একেবারে নিয়ে আসছি মা তোমার বৌমাকে, তখনই দেখে নিও। একদম হাড়ে বজ্জাত ছেলে একটা আমার, বুঝেছো মা? একটু দেখে শুনে রেখো। কদিনের আছি বলো, এরপর তো সবই তোমার। বাসন্তী ভদ্রমহিলার কথায় শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ওনার বাণী। তার অস্বস্তি হচ্ছে খুব। কি হচ্ছে সে কিছুই বুঝছে না। মাহিনের পছন্দ মানে সে কেন ওকে দেখে রাখবে? বাসন্তী মাহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো, বলতে চাইল, কি হচ্ছে মাহিন? আমি তো কিছুই। মাহিন দ্রুত মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মা থামো তো তুমি। কত কষ্ট করে তোমার বৌমাকে উঠিয়ে নিয়ে আনলাম, আর তুমি কিনা থাকবে না? থাকবের কথা উঠিয়ে নিয়েছো। এইবার যা তোর ভাবির জন্য শরবত করে নিয়ে আয়। তোদের বাড়িতে এসে কি বেচারা খালি মুখে আবার ফিরে যাবে নাকি গাধি? পারুল মুখ বাঁকিয়ে ভাইয়ের কথা শুনল। আবেদা বেগম আবারও বাসন্তীর থুতনিতে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, ভারী লক্ষ্মী মেয়ে, কি মিষ্টি দেখতে, একদম আমার মাহিনের জন্য যোগ্য বধূ। আবেদা বেগমের আরও কথাবার্তায় বাসন্তী শুধু মাহিনের শিখিয়ে দেওয়া মতন হ্যাঁ বোধক মাথা নাড়ল। প্রত্যেক কথায় শুধু সে হ্যাঁতে হ্যাঁ মেলালো। এই পর্যায়ে আবেদা বেগম বলে উঠলেন, এই বদমাস, যা সন্ধে নামার আগে আগে মেয়েটাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আয়, যা। দীর্ঘ কথা শেষে মাহিন বাসন্তীকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিচে নামলো। নিচে নামতেই বাসন্তী মাহিনকে চেপে ধরে রাগি চোখে তাকিয়ে বলল, কি হলো এটা? উপরে আন্টি এগুলো কি বললো? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুলে বলবে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? আসলে মা কিছুদিন যাবৎ বিয়ের জন্য প্রচন্ড প্যারা দিচ্ছিল, বুঝলেন তো। আজ তো কিছুতেই মানছিল না। মাও অসুস্থ, তাই আমার চট করে আপনার কথা মনে পড়লো। আপনাকে আমার পছন্দ এটা বলে মাকে শান্ত করানোর চেষ্টা করলাম, কিন্তু মা আপনার সঙ্গে কথা বলতে চাইলো, কিন্তু আপনার নম্বর তো আমার কাছে নেই। ভাবলাম বাসার অ্যাড্রেস তো আছে, নিয়ে আসি বরং। তারপর আপনাকে দিয়ে একটু মিছে নাটক করিয়ে মাকে বিশ্বাস করালাম। ব্যাস, এখন আর আমার বিয়ের জন্য পিরপির করবে না, বুঝলেন? একটু মানিয়ে নিন না প্লিজ। বাসন্তী রাগী চোখে তাকিয়ে বলল, তো আমার কথাই তোমার কেন বলতে হলো? দেশে আর মেয়ে ছিল না বুঝি? মাহিন হাসতো, কিছুই বলল না, মনে মনে বলল, আর মেয়ে কেন থাকবে না? আছে তো, দেশে অনেক মেয়ে আছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আপনি। আপনাকে রেখে আর কার কথাই বা মনে পড়বে বলুন? বাইকে চেপে বসে বাসন্তী প্রশ্ন করল, আর তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? তোমার বড় হই আমি, আপা বলে ডাকবে আমায় সবার মতো, তাতে কি সমস্যা? মাহিন দুষ্টু হেসে বলল, তা কি করে হয়? আপনি তো আমার হবু বউ। হবু বউকে কেউ আবার আবা বলে নাকি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খোদা পাপ দেবে। তাছাড়া 2 বছরের বড় আবার বড় হলো নাকি?
বাসন্তী বিড় করে বলল, অসভ্য ছেলে, সে তো এতদিন এদের ভালো ভেবেছিল। সব কটা বদের হাড্ডি, আমার ভাইয়ের মতো। বাসন্তী ওসমান ভিলায় আসতেই অনিমা বেগম থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, দাঁড়াও, কোথায় গিয়েছিলে অসময়ে? মায়ের প্রশ্নে বাসন্তী চমকে তাকালো, বলল, মা, আসলে মাহিনের মা অসুস্থ, আমাকে একটু তার শারীরিক সাহায্য করার জন্য নিয়ে গিয়েছিল। বাসা তো বেশি দূরের নয়। অনিমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, বলো কি, আমায় আগে জানাবে না? আমিও যেতে পারতাম। ভদ্রমহিলা অসুস্থ, একবার দেখা হয়েছিল আমার সঙ্গে আরো কত আগে। এখন কেমন আছেন তিনি? মোটামুটি মা, বেশি হাঁটাচলা করতে পারেন না, এই আর কি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আজ সন্ধ্যাবেলায় নিস্তব্ধকে বাসায় পেয়ে ড্রয়িং রুমে আবারও বসেছে সকলের চোখে চোখে ফিসফাস গোল মিটিং। নিস্তব্ধ ওদের কার্যকলাপ ভ্রু কুচকে দেখছে, এক ফাঁকে নিজের কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে মনোযোগ রেখে দাদুর উদ্দেশ্যে কৌতুক করে বলল, তোমার নাতি বউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনে হয়নি? এখনো শ্বশুরবাড়ি আসার তার কোনো নামগন্ধ হয়ে নেই? সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না? তাছাড়া তোমায় ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? দাদু এই সুযোগ পেলেন বিয়ে করবে না বলে। যেমন তার নাতি জেদ ধরেছিল, তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর আমার বাড়ি আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে মানো? কি পরিচয় আসবে সে? তাসফি তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে সমস্ত পেপারস রেডি করে সই করে তাকে পাঠাতে বলেছে। নিস্তব্ধ রক্তচক্ষু নিয়ে তাকালো দাদুর দিকে। ডিভোর্স শব্দটি শোনার সঙ্গে সঙ্গে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। শরীরের রক্ত টকবক করে ফুটছে উত্তপ্ত লাভার ন্যায়। এই বুঝি জ্বালিয়ে দেবে সব। বাসা থেকে নিস্তব্ধ চট করে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জন করে বলে উঠল, ডিভোর্স? ডিভোর্স দেবে মানে? কিসে ডিভোর্স দেবে? ফার্স্ট টাইম পেয়েছ? আয়েশা নিস্তব্ধর হঠাৎ সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ওঠায় থতমতকে পাশে বসা বাসন্তীকে জড়িয়ে ধরল। বাসন্তী বুকে থুতু দিল। তার ভাই কি তাদের মারার প্ল্যান করেছে নাকি? এখনই তো কলিজা খুঁড়ে হাতে চলে আসতো তার। আর কলিজা খুঁড়ে হাতে আসতে সে কি আর বেঁচে থাকতো? ইয়া খোদা! দাদু উল্টো হুঙ্কার ছেড়ে বললেন, ফাজলামি তো তুমি পেয়েছো। মেয়েটাকে এতদিন অবহেলা করে ডিভোর্সের কথা শুনে তুমি এখন নাটক করছো কেন? কোনো নাটক চলবে না, চুপচাপ ডিভোর্সের পেপার সই করে দেবে। পেপার তোমার বাবা নিজে রেডি করবে, কথাটা মাথায় রেখো। রাগে নিস্তব্ধ হাতের কাছে পাশে থাকা ফুলদানি আছাড় মারতেই নিস্তব্ধর দানবীয় শক্তিতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল টাইলসের সফেদ ফ্লোরে। বাসন্তী অবাক কণ্ঠে শুধালো, কি ব্যাপার ভাই, তুই আমাদের বাসার জিনিসপত্র কেন ভাঙছিস? আশ্চর্য! যা বলার তোর বউকে গিয়ে বল, আমাদের বাসার জিনিস কেন ভাঙচুর করছিস? নিস্তব্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, ডিভোর্স দেবে, ডিভোর্স দেবে, তাই না? অশুভ মেয়েটার ডিভোর্স দেওয়া আমি ছুটাবো। চাপকে সোজা করে মাথা থেকে ডিভোর্সের ভূত আমি তাড়াবো। আমি আমার বউকে কোনো ডিভোর্স দেবো না, শুনছো তোমরা? কোনো ডিভোর্স হবে না। তোমরা বলে দিও তাকে, দাদু তোমার সো কল্ড নাতি বউকে বলে দিও সে কথা, ঠিক আছে? তোমাদের বলতে হবে না, আমিই বলে দেবো। যাচ্ছি আমি। দাঁড়াও। অনিমা বেগমের ডাকে নিস্তব্ধ জল শক্ত অবস্থায় পিছু ঘুরে চাইল। অনিমা বেগম রাশভারী কণ্ঠে বলল, নিস্তব্ধ, তুমি তো বিয়েটা মানতে চাওনি বাবা। এখন তো তোমায় মুক্ত করে দেওয়া হবে। তুমি তো চেয়েছিলে, তোমার ইচ্ছে পূর্ণ হচ্ছে তো। তবে এখন কেন তোমার এই বেপরোয়া অভিব্যক্তি? কিন্তু মা, এখন আমি। অনিমা বেগম নিস্তব্ধকে থামিয়ে বললেন, না, আর কিছুই শুনতে চাই না আমি। তুমি ডিভোর্স দিচ্ছ, ব্যাস, এটাই শেষ কথা। আর তুমি ও বাড়িতে এক মুহূর্তের জন্য যাবে না, কখনো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার বউ তুমি কিভাবে সামলাবে সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু তুমি ও বাড়ি যাবে না, ব্যাস। নিস্তব্ধ দরজার পাশে থাকা টপটাতে রাগে লাথি মেরে নিজের রুমের দিকে ছুটল সে। মেজাজ প্রচণ্ড গরম, তার যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে সে এখন। বেয়াদব মেয়েটাকে হাতের কাছে পেলে সে এখন তাকে খুন করে ফেলতো নির্ঘাত। তাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়ে এখন এসেছে ডিভোর্স চাইতে। এই নিস্তব্ধ ইয়াসারকে ডিভোর্স দেওয়ার কথা বলে কত বড় কলিজা! ওই কলিজা খুঁড়ে সে লুডু যদি না খেলেছে, তার নামও নিস্তব্ধ ইয়াসার নয়। ডিভোর্সের ঝাল সে হাড়ে হাড়ে মিটিয়ে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সন্ধ্যাবেলা তাসফি সকল হীনমন্যতা পাশ কাটিয়ে একটু বসেছিল বই নিয়ে।
আশার কল এলে তখন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার উত্তেজিত কণ্ঠস্বর। দোস্ত, আজকে কি হয়েছে জানিস? কলেজে তো শুধু চারিদিকে সবাই তোর খোঁজ করছে। কি ব্যাপার বলতো? কলেজে কবে আসবি বলতো? তাসফি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো দেখি কাল থেকেই আসতে পারি, ক্লাস মিস দিয়ে তো লাভ নেই। আশা আবারও উৎফুল্ল চিত্তে শুধালো, আজ তো নিস্তব্ধ স্যার আমার কাছে তোর খোঁজ জানতে চাইলো। তুই কেন আসছিস না সেগুলো জিজ্ঞেস করলো। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম, আবার তোর নোটের প্রশংসাও করলো। কি ব্যাপার বলতো? স্যারের এত তোকে খোঁজার কারণটা কি? তলে তলে টেম্পো চালাচ্ছ না তো? আবার তোমার মতো গম্ভীর স্বরূপ বলল, ক্লাস মিস দেওয়া মোটেও সমীচীন নয়। কি ব্যাপার বলতো তোদের? কি চক্কর চলছে? তাসফি মনে মনে কৌতুক করে হাসল। কিসের নোট আর কিসের প্রশংসা? সে তো ওই অহংকারী লোকটাকে কোনো নোটই দেয়নি। হা, আর প্রশংসা করুক না জিজ্ঞাসা। তাকে খুঁজে খুঁজে ধ্বংস হয়ে যাক না, তাতে তার কি? খুঁজে খুঁজে শুটকি মাছের ভর্তা হয়ে যাক, আর সেই শুটকি মাছের ভর্তা দিয়ে তাসফি আরাম করে ভাত খেয়ে ইয়া বড় একটা ঠেকুর তুলবে। আহ, শান্তি। আশা তাসফির নির্লিপ্তে কণ্ঠে জবাব দিল, খুঁজুক, যার ইচ্ছে হয় খুঁজে হয়রান হোক, সেটা আমার দেখার বিষয় না। পাখির বাসা, তুই তোর কাজ কর, আর একদম আজে বাজে কথা বলবি না। তোকে লাস্ট বার ওয়ার্নিং দিলাম। ওই অহংকারী ডক্টরকে কুচি কুচি করে কেটে আমি কিমা বানাবো, বুঝলি? ফোন রাখ। ফোনের ওপাশের আশা বোকার মতো তাসফির কথা শুনে বসে রইল। যা, কি হলো? সে কি বলল আর এই মেয়ে কি বলে ফোন কাটলো? আশ্চর্য! নিস্তব্ধ অনবরত নিজ কক্ষে পায়চারি করে যাচ্ছে। কত বড় সাহস বলে কিনা তাকে ডিভোর্স দেবে? সিমে ব্লক করেছে, মেসেঞ্জারে কতবার ফোন করলো, একটা ফোনও রিসিভ করলো না, উল্টো ব্লক করে দিল। নিস্তব্ধ ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে আজিব গোষ্ঠীর গ্রুপে কল লাগালো। কল ধরলো সবাই। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, ডিভোর্সের কথা তোরা জানতিস? ওরা শুষ্ক ঢোক গেল, আবার হাফ ছেড়ে বাসল। যাক, দাদু তাহলে বলে দিয়েছে ডিভোর্সের কথা। ওরা সবাই যেন আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল, কার ডিভোর্স? কিসের ডিভোর্স? বাসন্তীর কথা বলছিস নাকি নিস্তব্ধ? নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। সবকটা শয়তানি দল ইচ্ছে করে এমন করছে, সব জানে সবকটা। নিস্তব্ধ কল কাটতেই ওরা একজন খিলখিল করে হেসে দিল। বেচারা নিস্তব্ধর চেহারাখানা দেখার মতো চমৎকারভাবে জব্দ হয়েছে বেটা। তাসফি নিস্তব্ধর আইডির দিকে তাকিয়ে আছে। কই, এতদিনে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর নামগন্ধ ছিল না, আর এখন তাকে সোজা কল করা হচ্ছে। তার কল ধরতে তার বয়েই গেছে। পরদিন চমৎকার একটি সকাল, চারিপাশে হালকা পাখির গুঞ্জনে পরিবেশটা মুখরিত, কিন্তু নিস্তব্ধর নিকট তা বিষাক্ত। বাতাসের সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে যেন সে বিষ টেনে নিচ্ছে। বিষে বিষে বিষক্ষয় হচ্ছে তার মন থেকে মস্তিষ্কের প্রতিটা অংশ, প্রতিটা নিউরনে ছড়িয়ে পড়ছে এই বিষাক্ত অ্যামোনিয়াম সায়ানাইড। কখন না সে ধ্বংস হয়ে যায় এই চিন্তা। বিয়ের পর থেকেই তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিচ্ছে অভদ্র মেয়েটা। এতদিন মানসিক যন্ত্রণা দিয়ে শান্তি হয়নি, এখন শারীরিক মানসিক দুটোই দেওয়ার পায়তারা করছে দুষ্টু মেয়েটা। তাসফিকে আজ কলেজে আসতে দেখে আশা খুব খুশি হলো। এসেই তাকে জড়িয়ে ধরল। নিজের বেঞ্চে কাছে এসে তার পাশে আরেকটি ছেলে আর মেয়েকে বসে থাকতে দেখে তাসফি জিজ্ঞাসু দৃষ্টিতে আশার দিকে চাইল। আশা বলল, এই দেখ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা। ওরা হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড আরাধ্য আর সান্নিধ্য। বেচারা একা একা চুপচাপ বসে থাকতো। তাসফি তার মাঝে ফোড়ন কেটে বলল, আর তুই অমনি ওদের ফ্রেন্ড বানিয়ে নিলি, তাই তো? আশা হেসে বলল, একদম ঠিক ধরেছিস, তোর না থাকায় ওরাই সঙ্গ দিয়েছে, বুঝেছিস? আরাধ্য তাসফির উদ্দেশ্যে বলল, হাই, আমি আরাধ্য, আর তুই তাফসি, রাইট? তুই করে বলছি দেখে রাগ করিস না। আবার আমরা তো ফ্রেন্ড, তাই না? আর ফ্রেন্ডদের মাঝে তুমি শব্দটা না ঠিক খাটে না, বুঝলি? তাসফি মুচকি হাসল। সঙ্গে তাসফির বোঝা হয়ে গেল আশার আরাধ্য দুটোই সেম কোয়ালিটির বাচাল। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে। সৌনিধি মেয়েটা বেশি কথা বলল না অবশ্য, শুধু ওদের কথায় মুচকি হেসে হ্যাঁতে হ্যাঁ মেলালো। প্রতিদিনের মতো নিস্তব্ধ ক্লাসে ঢুকে আজও তাসফির খোঁজ করছিল। পুরো রুমে চোখ বুলিয়ে আজ তাসফিকে দেখতে পেয়ে নিস্তব্ধ তার দিকে রক্তচক্ষু বদনে তাকিয়ে রইল, যেন এখনই পরিস্থিতি থাকতে ওই চোখ দিয়েই তাকে খুন করে ফেলত। তাসফি তার ওই চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে ভাবনাশীলভাবে চেয়ে রইল। নিস্তব্ধ শরীর তাতে আরো তেতে গেল। তাসফির পাশে বসা একটা ছেলেকে দেখে নিস্তব্ধ রাগটা আরো তরতর করে বেড়ে গেল।
কই এতদিন তো তার পাশে কোনো ছেলেকে বসতে দেখেনি। যেই ডিভোর্সের কথা বলো অমনি ছেলেও চুটিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। বাহ, দারুণ তো। নিস্তব্ধকে এখন পরগাছা বলে গেল। নিস্তব্ধ ক্লাস শেষে তাসফিকে নিজের চেম্বারে ডেকে পাঠালো, কিন্তু তাসফি গেল না। পিয়নকে বলে দিল তার কাজ আছে, দ্রুত বাড়ি ফিরতে হবে। রাগে নিস্তব্ধ শরীর দিয়ে আগুন ঝলসাচ্ছে। কত বড় বেয়াদব, সে ডেকে পাঠানোর পরেও এলো না। কতটা বার বেড়েছে তা সেও দেখে ছাড়বে। আশা তাসফির পাশ থেকে ফিস ফিস করে বলল, কি চলছে বলতো? স্যার ডেকে পাঠালো আর তুই গেলি না কেন? কাহিনী কি মামা? তাসফি উল্টো ধমক মেরে বলল, চুপ থাক পাখির বাসা, মন দিয়ে পড়াশোনা কর। আশা ভেঙচি কাটলো। পরবর্তী ক্লাস শেষে মানসারা একত্রিত হয়েছে। রিয়া বলল, কি রে, কিছু ভাবলি? তাসফির কি ব্যবস্থা করবি? আজ তো এসেছে দেখলাম। মানসা শয়তানি হেসে ওদের সবটা বুঝিয়ে দিল। বলল, কাজটা এখন করা যাবে না, বুঝলি? সময় বুঝে ফাঁকা মাঠে গোল দিতে হবে, বুঝলি তো? তোরা সবাই রেডি থাকিস, যার যার কাজ শেষে করবি। তাসফি, এবার তুই শেষ। আমাকে চর মেরেছিলি তাই না? এবারে চরম শাস্তি ভোগ করবি। কি যে মজা হবে না। সবগুলো শয়তানি হাসল। বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তাসফি, আশা, আরাধ্য আর স্বনিধি মাঠের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল আর হাসাহাসি করছিল। দোতলার নিজের চেম্বারের জানালা দিয়ে নিস্তব্ধতা স্পষ্ট অবলোকন করল। রাগের হাতের মুষ্টি শক্ত করল আরো খানি। সে চায় তাসফি হাসুক, তবে এভাবে একটা ছেলের সঙ্গে ঢলে ঢলে মোটেও নয়। ইচ্ছে হচ্ছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিক ওই ছেলেটাকে। সব রেখে তার বউয়ের সাথে কেন বন্ধুত্ব পাতাতে হবে? ক্লাসে আর মেয়ের কি অভাব পড়েছিল? আরাধ্য, স্বনিধির আর আশার কথা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছে। তাসফিও যাওয়ার জন্য কেবলই পা বাড়িয়েছিল, কিন্তু মনে হলো পেছন থেকে কে যেন ডেকে উঠল। তাসফি পেছনে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। অগত্যা তাসফি আবারও সামনে পা বাড়াতেই মনে হলো আবারও তার নাম ধরে কেউ ডেকে উঠল। কি অদ্ভুত, এমন মনে হচ্ছে কেন তার? সে তো স্পষ্ট ডাকগুলো শুনতে পাচ্ছে, তবে পেছনে তাকিয়ে কাউকে দেখছে না কেন সে? কৌতূহলবশত তাসফি সেদিকে এগিয়ে গেল। কয়েক পা এগোতেই তাসফি বুঝতে পারল সে আলো আধা আধা অন্ধকার এমন একটি জায়গায় এসে পড়েছে। চারদিকে সাই সাই করে অ্যাম্বুলেন্সের বহর সাজানো। কেউ তার সঙ্গে ফাজলামো করে না তো? তাসফির এখন ভয় ভয়ই লাগছে। এখন তাকে কেউ গুম করে রাখলেও কেউ টের পাবে না। হঠাৎ তার হাতটা কেউ হ্যাচকা টান দিয়ে তাসফি তাল সামলাতে না পেরে সামনে এগিয়ে গেল। লোকটা তাকে দেওয়ালের সঙ্গে মিশিয়ে চেপে ধরল। আচমকা সব ঘটায় তাসফি ভয় পেয়ে গেল। কৌতূহলী বুঝি তার কাল হলো। তাসফির বুক ধরফর করছে। সঙ্গে পরিচিত পারফিউমের মিশেল তার নাসারন্ধ্রে বাড়ি খেল। বিকেলের এক টুকরো উষ্ণ রৌদ্র তার হাত চেপে ধরা লোকটার চোয়াল মুখাবয়ব হালকা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হলো। নিস্তব্ধ শক্তপোক্ত পরিচিত পুরুষালী মুখটা তার দৃষ্টিগোচর হতেই তাসফি যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি অদ্ভুত মেলবন্ধন! যার কাছে ডিভোর্স চাওয়ার জন্য আর্জি জানাচ্ছে, তার কাছে সে নিজেকে নিরাপদ মনে করছে। নিস্তব্ধ তাসফির মুখের একদম কাছে নিজের মুখটা এনে থামালো। দু হাতে তার তাসফির হাত দুটো চেপে ধরা নিস্তব্ধর উষ্ণ নিঃশ্বাস তাসফির সমষ্ট মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে তার হৃদয়কেও এফোর ওফোর করে দিচ্ছে। নিস্তব্ধর স্পর্শে সে কেমন মিইয়ে যেতে চাইছে, কিন্তু তাসফির এতে গলে গেলে হবে না, তাকে আরও শক্ত থাকতে হবে। নিস্তব্ধ তাসফির চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে ফিস ফিস করে বলল, যে এখন আর নিস্তব্ধ আসার সামনে স্পর্শে কপকথ হয়ে যায়। আমার সামান্য কাছে আসে সে মিলিয়ে যায়, আর সেখানে নিজ থেকে ডিভোর্সের কথা বলেছে। তাকে বিশ্বাসযোগ্য? বলুন ম্যাডাম, ব্যাপারটা ইন্টারেস্টিং না? যেমন যেচে পড়ে সিংহের ঘরে ঢুকে পড়া। কথা শেষ হতেই নিস্তব্ধর হাতের শীতল স্পর্শ তাসফি নিজের কোমরে পেল। হ্যাচকা টানে সে তাসফিকে আরো একটু নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর পানে। তাসফি চোখ বন্ধ করে নিল। তার সারা শরীর কেমন অজানা আশঙ্কায় শিরশির করছে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করল সে। নিজের কণ্ঠস্বরে কিছুটা তাচ্ছিল্য মিশিয়ে সেও নিস্তব্ধর মতন ফিস ফিস করে বলল, উপকাত হলেই তো সব শেষ নয় মিস্টার নিস্তব্ধ ইয়াসার। এই তাসফি যেমন মিয়ে যেতে পারে, তেমনি করে তার ভেতরে তেজি রূপটাকেও সঠিক সময় মতো প্রকাশ্যে আনতে পারে। বুঝলেন তো ডক্টর সাহেব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই
তাসফির নিস্তব্ধকে অবাক করে দিয়ে তার ঘাড়ের ওপর দিয়ে দু হাত নিয়ে আলতো জড়িয়ে ধরার ভঙ্গিতে দাঁড়ালো। নিস্তব্ধ অবাক হলো। তাসফির কোমরে থাকা তার হাতের বাঁধন হালকা হলো। তাসফির তাতে বাঁকা হাসল। নিস্তব্ধর কানে খুব সন্নিকটে মুখ নিয়ে একদম লো ভয়েসে ফিসফিস করে বলল, আমি আপনার এই মেলবন্ধন থেকে মুক্ত হতে চাই নিস্তব্ধ। ইয়া স্যার, ডিভোর্স চাই আমি, ডিভোর্স, বুঝলেন? বলেই নিস্তব্ধকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। প্রস্থান করতে করতে তাসফি মুচকি হেসে বলল, বলেছিলাম না, এই তাসফি যেমন আপনার সংস্পর্শে মিয়ে যেতে পারে, তেমনি সময় মতো তার তেজটাও দেখাতে পারে। সে চাইলে ডিভোর্স পেপারে সাইন করে সেটা সহি সালামতে আমায় পাঠিয়ে দেবেন। ওকে, টাটা। নিস্তব্ধকে বাকরুদ্ধ রেখে তাসফি গট গট পায়ে হেঁটে চলে গেল। নিস্তব্ধ বাঁকা হেসে তাসফির যাওয়ার পরে তাকিয়ে রইল। ডিভোর্স লাগবে, তাই না? ডিভোর্স কাকে বলে সে আজন্মকালের মতো বোকা মেয়েটাকে বুঝিয়ে ছাড়বে, প্রমিস। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।